গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস জনম জনম পর্ব ৯ এবং এটি শেষ পর্ব। যে মেয়ের চোখে পৃথিবী তার রহস্য আনন্দের জানালা একটা একটা করে খুলতে শুরু করেছে। টুকু বলল, এখানে একটু দাঁড়াও না আপা। একতলা সাদা রঙের একটা দালানের সামনে অরু দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে জায়গাটা ফুলের টবে ভর্তি। নিকেলের চশমা পরা বৃদ্ধ একজন ভদ্রলোক বাগানে কাজ করছেন। অরু বলল, এটা কার বাড়ি? ওসমান সাহেবের বাড়ি। এ বাড়িতে কি আছে? একটা ব্যাপার। তুমি দাঁড়াও, আমি ওনার সঙ্গে কথা বলে আসি। ব্যাপারটা কি তুই আমাকে বলবি না? একটা চাকরির ব্যাপার। তোমার একটা চাকরি হয় কিনা দেখি। তুই আমার চাকরি জোগাড় করে দিবি? না, আমি কিভাবে দিব? বজলু ভাই চেষ্টা চরিত্র করছে। বজলু ভাইটাকে তুমি চিনবে না? গ্রিন বয়েজ ক্লাবের সেক্রেটারি। বজলু ভাইয়ের এখানে থাকার কথা। দাঁড়াও, আমি খোঁজ নিয়ে আসি। বজলু ভাই এসে চলে গেলেন কিনা কে জানে। অরু দাঁড়িয়ে রইল। সুন্দর একটা বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে থাকায় এক ধরনের লজ্জা আছে। গেটের বাইরে দাঁড়িয়ে থাকার মানে এই সুন্দর বাড়ির ভেতরে ঢোকার অনুমতি তার নেই। সে বাইরের একজন। অরু দেখল বুড়ো ভদ্রলোক নিজের মনে কাজ করছেন। টুকু হাত কচলে কচলে কি সব বলছে। টুকুর ভঙ্গি বিনীত প্রার্থনার ভঙ্গি। অভাব দুঃখ দুর্দশার কথা বলছে বোধহয়। ওরও খুব লজ্জা লাগছে। কি আশ্চর্য, ভদ্রলোক একবার মুখ তুলে তাকাচ্ছেনও না। কি হয় একবার তাকালে? একটা মানুষ নিশ্চয়ই বাগানের গাছগুলি চেয়েও তুচ্ছ না। টুকু ফিরে এলো, তার মুখ লজ্জায় এতটুকু হয়ে গেছে। ছোট ছোট নিঃশ্বাস ফেলছে। কি কথা হয়েছে কে জানে। অরু বলল, চল যাই। টুকু বলল, আচ্ছা চলো, শুধু শুধু আসলাম। অরু বলল, তোকে অপমান করেনি তো? আরে না, অপমান করবে কি? খুব যারা বড় মানুষ তারা কাউকে অপমান করে না। তারা খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে। অভাবী মানুষদের কথা শুনলে আবেগে আপ্লুত হয়ে যায়। তখনই আমার রাগ লাগে, অসম্ভব রাগ লাগে। তোকে দেখে কিন্তু মনে হয় না তোর রাগ আছে। তোর চেহারাটা কেমন ঠান্ডা ঠান্ডা। টুকু হঠাৎ গলার স্বর খাদে নামিয়ে ফেলে বলল, তুমি কোনো রকম চিন্তা করবে না আপা। বজলু ভাই একটা ব্যবস্থা করবেই। ওর ছোটাছুটি করছে। তোর বজলু ভাইয়ের হাতে বুঝি অনেক চাকরি? না, বজলু ভাই আমাদের মতোই গরিব মানুষ। তবে অন্য গরিবের জন্য খুব ছোটাছুটি করতে পারে। কেন ছোটাছুটি করে? জানি না, ছোটাছুটি করতে বোধহয় তার ভালো লাগে। একটা রিক্সা নে টুকু, আর হাঁটতে পারছি না। আমার কাছে টাকা আছে। টুকু রিক্সা নিল। অরু বলল, ফেরার পথে হিরো রেস্টুরেন্টটা দেখে যাই, চল। টুকুর রেস্টুরেন্টে যাবার কোনো ইচ্ছে নেই। সে কদিন ধরেই হিরোকে এড়িয়ে চলছে। কারণ হিরো চায় টুকু ক্যাশে বসো। হিরো হচ্ছে দোকানের মালিক। তাকে তো সারাক্ষণ ক্যাশ বাক্স নিয়ে বসে থাকলে চলে না। ক্যাশে বসবে টুকু, সে হবে ম্যানেজার। রেস্টুরেন্টের ম্যানেজার খুব সহজ ব্যাপার না তো। এ বাজারে ম্যানেজারি পাওয়ার বাঘের দুধ পাওয়া এক কথা। টুকু রাজি হয় না। তার ভালো লাগে পথে পথে ঘুরতে। হিরো ক্যাশে বসেছিল। টুকুদের নামতে দেখে অস্বাভাবিক গম্ভীর হয়ে গেল। এই প্রথম নিজের লোক রেস্টুরেন্ট দেখতে এসেছে। এনাবা তিথি এখনো আসেনি। বাসায় মনে হচ্ছে কারো কোনো আগ্রহ নেই। যাক, তবু দুজন তো এলো। অরু বলল, হিরু, তোর কাজকর্ম দেখতে এলাম। বাহ, সুন্দর তো। হিরুর মনটা ভালো হয়ে গেল। চারদিকে সবুজ কাগজ সেটে দোকানটাকে সে মন্দ সাজায়নি। টেবিলে ধবধবে সাদা ওয়াল ক্লথ। তিন দিকের দেয়ালে ক্যালেন্ডার থেকে সুন্দর সুন্দর ছবি কেটে বসানো হয়েছে। তার সীমিত সাধ্যে যতটুকু সম্ভব সে করেছে। হিরো বলল, গরিব মানুষের রেস্টুরেন্ট আপা, দেখার কিছু নেই। কেবিনে চলে যাও, কেবিনে বসে চা খাও। এই, ১ নম্বর কেবিনে ২টা চা দে। কাপ গরম পানিতে ধুয়ে আনবি। কেবিনেও আছে নাকি? থাকবে না? কি যে বলো তুমি। মেয়ে ছেলের জন্য ২টা কেবিন। ১ নম্বর কেবিন আর ২ নম্বর কেবিন। চা ছাড়া আর কিছু পাওয়া যায় না? পরোটা ভাজি আর ডাল আছে। আগামী সপ্তাহ থেকে দুপুরে তেহারি হবে। ফুল প্লেট ১০, হাফ প্লেট ৬ টাকা। তেহারির সঙ্গে সালাদ ফ্রি।
অরু এবং টুকু চা খেল। কেবিন অরুর খুব পছন্দ হলো। পর্দা টেনে দিলেই নিজের ছোট্ট একটা আলাদা জগৎ। সে মনে মনে ঠিক করে ফেলল, তার যদি সত্যি কোনোদিন চাকরি টাকরি হয়, তাহলে সে প্রায়ই বন্ধু-বান্ধব জোগাড় করে এই রেস্টুরেন্টের কেবিনে বসে চা খেতে খেতে গল্প করবে। সুখ দুঃখের একান্ত কিছু গল্প। অরুরা চলে যাওয়ার পর হিরো বলল, চায়ের দাম দিয়ে যাওয়া বা ফের কোনো কারবারই নেই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার নগদ পয়সা দিতে হবে। রাগ করো বা না করো, এটা হলো ব্যবসা। অরু বলল, কত টাকা দিতে হবে রে? 2 টাকা। অরু হাসি মুখে 2 টাকা বের করলে। হিরোর সময় এত ব্যস্ততায় কাটছে যে এনার সঙ্গে সুখ দুঃখের গল্প করারও সময় পাচ্ছে না। অফিস আদালত ছুটির দিনে বন্ধ থাকে, কিন্তু রেস্টুরেন্ট ছুটির দিনে সকাল সকাল খুলতে হয়, বন্ধ করতে হয় গভীর রাতে। অবশ্য রাত যতই হোক, এনা তার জন্য অপেক্ষা করে। গরমে ঠান্ডা ভাত খেতে হয় না। হিরো বাসায় পা দেওয়া মাত্র এনা সবকিছু গরম করতে থাকে। একজন তার জন্য না খেয়ে অপেক্ষা করছে, এটা ভাবতেও ভালো লাগে। রাতে পাশাপাশি ঘুমোতে গিয়ে হিরোর প্রায় মনে হয় সবটাই বোধহয় কল্পনা। তার মতো একটা ছেলেকে এনা বিয়ে করবে কেন? এনা নিশ্চয়ই অন্য কাউকে বিয়ে করে মহাসুখে আছে। তার পাশে যে শুয়ে আছে সে ধরাছোঁয়ার কেউ না। সে দেখবে তার পাশে কেউ নেই। পকেটে 2টা দাম সিগারেট, একটা দেশলাইয়ের বাক্স এবং ন্যাপনেতে ময়লা কয়েকটা নোট নিয়ে সে রাস্তায় হাঁটছে। ঘুমোতে যাবার আগে হিরোর খুব ইচ্ছা করে এনার সঙ্গে আবেগ এবং ভালোবাসার কিছু কথা বলতে। রেস্টুরেন্টের কথা না, সংসারের কথা না, অন্যরকম কিছু কথা, যা বলতে হয় অস্বাভাবিক নরম গলায়, যা বলার সময় গলার স্বর কেঁপে যায়, বুকের গভীরে সুখের মতো কিছু ব্যথা বোধ হয়। হিরো এইসব কথা কখনো বলতে পারে না। বলতে গেলেই এনা তাকে থামিয়ে দিয়ে বলে, চুপ করো তো, এসব কথা কোত্থেকে শিখলেই? ছি। হিরো আহত হয়ে বলে, ছির কি আছে, ঘুমাও। সিনেমা সিনেমা কথা আমার অসহ্য লাগে। হিরোর চোখে পানি আসার উপক্রম হয়। চোখের পানি আটকাতে তার খুব বেগ হয়। এনা এই ফাঁকে সংসারের কথা নিয়ে আসে। এসব কথা শুনতে হিরোর একেবারেই ভালো লাগে না। তবু সে মন দিয়ে শোনে। এনার সঙ্গে কথা বলারও আলাদা আনন্দ আছে। এ মেয়ে নিতান্তই তার, অন্য কারো নয়। গায়ের সঙ্গে লাগিয়ে তারা দুজন কথা বলছে, এ এক পরম বিস্ময়। তার মতো কজন মানুষের এই সৌভাগ্য হয়? হিরো ভয়ে ভয়ে এনার গায়ে হাত রাখে। সারাক্ষণে তার মনে হয় এই বুঝে এনা তার হাত সরিয়ে দিল। এনা হাত সরায় না। এও কি কম আনন্দের ব্যাপার? এনা ঘুম ঘুম গলায় বলে, তিথি আপা সারাদিন কোথায় কোথায় ঘুরে বলো তো? জানি না। কারোর সঙ্গে কথাও বলে না, চুপচাপ থাকে। এক একজনের এক এক রকম স্বভাব। তিথি আপাকে নিয়ে অনেক আজে বাজে কথা শুনি। এসব কি সত্যি? না। টুকু যে কিছু করে না, পড়াশোনা না কিছু, রাত দিন ঘোরাফেরা। তোমরা কিছু বলো না কেন? বললেও শোনে না। বলে দেখেছ কখনো? হিরুর ঘুম পায়। সে কোনো উত্তর দেয় না। এনা শান্ত ভঙ্গিতে বলে, তুমি হচ্ছ সংসারের বর, তোমাকে তো সব দেখতে হবে। দেখাদেখি করে কিছু হয় না, সব ভাগ্য। আমার কলেজে ভর্তির ব্যাপারেও তো তুমি কিছু বলছো না। হিরোর ঘুম কেটে যায়। সে শঙ্কিত গলায় বলে, তুমি কলেজে পড়বে নাকি? করব না? পড়ব না কেন? মেয়ে ছেলের পড়াশোনার কোনো দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট আর পয়সা নষ্ট। এসব বাজে কথা তোমাকে কে শিখিয়েছে? শেখানোর কি আছে, সবাই তো জানে। আজে বাজে কথা আমার সামনে বলবে না। আচ্ছা, রাত থেকে হাত ছড়াও, হাত ছড়িয়ে ঘুমাও। একবার ঘুম কেটে গেলে হিরোর আর সহজে ঘুম আসতে চায় না। সে গভীর রাত পর্যন্ত জেগে থাকে। এবারে তো গভীর রাত পর্যন্ত আরো অনেকেই জাগে। জাগেন মিনু। প্রায় রাতেই তার এক ফোঁটা ঘুম আসে না। জাগে তিথি ও অরু। দুজন এক খাটে ঘুমায়। দুজনই জানে অন্যজন জেগে আছে, তবে একজন অন্যজনকে তা জানায় না। সো নিশ্চিন্ত মনে ঘুমান জালালেকটি। আজকাল রাতে তার ভালো ঘুম হয়। এক ঘুমে রাত শেষ করে দাও। ঘুমের মধ্যে নানান রকম স্বপ্ন দেখেন। চোখে দেখতে পান না বলেই বোধহয় রাতের স্বপ্নগুলোর জন্য মনে মনে অপেক্ষা করতে থাকে।
তার কাছে স্বপ্নের মানুষগুলোকে বাস্তবের মানুষের চাইতেও অনেক বেশি সুন্দর মনে হয়। জুন মাসের মাঝামাঝি ওর চাকরি হয়ে গেল। ময়মনসিংহের হালুয়াঘাটে পোস্টিং, একটা বিদেশি এনজিওর অস্থায়ী চাকরির মেয়াদ ৩ থেকে ৪ মাস, ২০০ টাকা বেতন, থাকা খাওয়া ফ্রি। হালুয়াঘাটে ১১ ছেলে মেয়েদের জন্য স্কুল করা হয়েছে। সেই স্কুলের টিচার। অঙ্ক, বাংলা, ইংরেজির সঙ্গে সঙ্গে হাতের কাজ, সেলাই এসব শেখাতে হবে। টুকু বলল, আপা, আজ দিনের মধ্যে জানাতে হবে তুমি যাবে কি যাবে না। যদি যাও তাহলে আজই ঢাকার হেড অফিসে জয়েন করবে। আজ থেকে তোমার বেতন শুরু হবে। তুমি যাবে? বুঝতে পারছি না। টুকু বিরক্ত হয়ে বলল, সবই তো বুঝিয়ে বললাম, আর কি বুঝতে পারছো না? চাকরি করতে পারবো কি পারবো না এটাই বুঝছি না। আমাকে দিয়ে কি এসব হবে? অন্য মেয়েরা কিভাবে করে? আমি কি অন্য মেয়েদের মতো? কেন, তুমি আলাদা কিভাবে? তুই বুঝতে পারছিস না ওরা বাসা থেকে ছাড়বে কেন? এত দূরে চাকরি, ঢাকায় হলেও একটা কথা ছিল। তুমি তাহলে চাকরি নেবে না? নেবে না তো বলিনি, ভাবছি। যা ভাবাভাবির ঘণ্টাখানেকের মধ্যে ভেবে নাও। বাসার কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নাই। বাসার সঙ্গে তোমার কি সম্পর্ক? টেম্পোরারি চাকরি, ৪ মাস পরে ছাড়িয়ে দিবে। ৪ মাসের অভিজ্ঞতা হলো না, এই অভিজ্ঞতা তখন কাজে লাগবে। এটা দেখিয়ে অন্য চাকরি জোগাড় করবা। কাউকে কিছু বলবো না? না। তুই বলছিস সত্যি সত্যি আমার চাকরি হয়ে গেছে? আমার তো বিশ্বাস হচ্ছে না। তো মন স্থির করো তো আপা। কি করবে ভেবে ফেলো। অনেক কষ্টে এই চাকরি পাওয়া গেছে। চল যাই, চাকরি করব কি করব না যেতে যেতে ঠিক করব। ওরও ভেবেছিল বিরাট কোনো অফিস হবে, দেখা গেল সেরকম কিছু না। ধানমন্ডিতে একতলা ছোট্ট বাড়ি, বসার ঘরে বেতের সোফা দিয়ে সাজানো। বসার ঘরে শিশুদের হাসি মুখের বড় বড় কিছু পোস্টার। প্রতিটি পোস্টারের নিচে লেখা, এই শিশুটি যুদ্ধে যেতে চায় না, সে আনন্দে বাঁচতে চায়। বসার ঘরে আরো কয়েকজন মহিলা বসে আছেন। টুকু অরুকে তাদের পাশে বসিয়ে রেখে চলে গেল। ভেতরে খবর দেওয়া হয়েছে, যথাসময়ে ডাক পড়বে। যে ভদ্রলোক কথা বলবেন তার নাম ডক্টর বার্ট গোরিং। ফিলোসফির অধ্যাপক ছিলেন, বর্তমানে এই সংস্থার প্রধান। অরু বলল, আমি তো ইংরেজি বলতে পারি না, ওনার সঙ্গে কথা বলবো কিভাবে? উনি বাংলা জানে, তোমার চেয়েও ভালো বাংলা। অরু অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলো। ঘণ্টাখানেক বসে থাকার পরও তার ডাক পড়ল না। অরুর ধারণা হলো বড়লোক হয়তো তার কথা ভুলেই গেছে। তার কি উচিত চলে যাওয়া, নাকি তার উচিত যাবার আগে ভদ্রলোকের সঙ্গে নিজেই যেচে গিয়ে কথা বলা? মিস শাহানা বেগম কি আপনার নাম? অরু শূন্য দৃষ্টিতে ভদ্রলোকের দিকে তাকালো। শাহানা বেগম তারই নাম, এ নামে তাকে কেউ কখনো ডাকে না, সবাই অরু ডাকে। এই বিদেশির মুখে শাহানা নামটা কিরকম অচেনা লাগছে। আর এরকম একটা বিদেশি এত সুন্দর করে বাংলা কথা বলছে কিভাবে? আমি আপনাকে এতক্ষণ বসিয়ে রেখেছি, সেই কারণে আপনি কি আমার উপর রাগ করেছেন? জি না, আমি রাগ করিনি। রাগ করব কেন? আপনি কি আমার বাংলা বুঝতে পারছেন? পারছি, আপনার খুব সুন্দর বাংলা। আসুন, আমার ঘরে আসুন। ওর অবাকে লক্ষ্য করল শুরুর অস্বস্তির কিছুই আর তার নেই। গাঢ় নীল রঙের চকচকে হাওয়াই শার্ট পরা এই বিদেশিকে তার ভালো লাগছে। দূরের কেউ বলে মনে হচ্ছে না। এরকম মনে হবার কারণ কি? সে চমৎকার বাংলা বলছে। এটাই কি একমাত্র কারণ, নাকি তার গলার স্বরের আন্তরিক ভাব ওরুকে আকৃষ্ট করেছে? নাকি ভদ্রলোকের মাথা ভর্তি সোনালি চুল, চুলগুলি হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে? মিস শাহানা, জি। আপনার তাহলে এই ধারণা হয়েছে যে আমি বাংলা ভালো বলি? জি। আপনার ধারণা যথাযথ নয়, প্রায় আমি ক্রিয়াপদগুলি এলোমেলো করে ফেলি। তাছাড়া আপনাদের বাংলা ভাষায় কিছু কিছু বৈশিষ্ট্য আছে যা আমি এখনো বুঝতে পারি না, আমার কাছে অদ্ভুত মনে হয়। কি বৈশিষ্ট্য? যেমন ধরুন, দেখা শব্দটির মানে হচ্ছে টু সি, চোখ দিয়ে দেখা, অথচ আপনারা নানানভাবে শব্দটা ব্যবহার করেন। গানটা শুনে দেখি, মিষ্টিটা খেয়ে দেখি, একটু বসে দেখি। গান শোনা
মিষ্টি খাওয়া বা বসার সঙ্গে চোখের কোনো সম্পর্ক নেই, অথচ প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখা শব্দ ব্যবহার করেছে। ওরও অবাক হয়ে তাকিয়ে রইল। এভাবে সে কখনো ভাবেনি। সত্যি তো মজার ব্যাপার। তারপর মিস শাহানা বেগম, বাংলা ভাষা নিয়ে গবেষণা এখন স্থগিত, অন্য বিষয় নিয়ে কথা বলি। চাকরিটা কি আপনার পছন্দ হয়েছে? জি হয়েছে। পছন্দ হবার মতো তেমন কিছু নয়, তবু খারাপ লাগবে না। জায়গাটা খুব সুন্দর। তাছাড়া যাদের সঙ্গে আপনি কাজ করবেন আপনার ভালো লাগবে। আপনি কাজ করবেন শিশুদের নিয়ে। শিশুদের মতো সুন্দর আর তো কিছু হয় না, তাই না? জি, অবশ্যই। এখন বাজছে 1টা 5। চা খাবার সময় নয়। তবুও আপনি যদি আমার সঙ্গে চা খান, আমি খুশি হব। লাঞ্চ খেতে বলতে পারছি না, কারণ আমার লাঞ্চের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। অরু চা খেলো, পটে করে চা নিয়ে এসেছিল। ভদ্রলোক অরুকে লজ্জায় ফেলে নিজেই চা বানিয়ে এগিয়ে দিলেন। এটা হয়তো ওদের সাধারণ ভদ্রতা, অথচ কি সুন্দর এই ভদ্রতা। আমি আপনাদের অতীত ইতিহাস সবই শুনেছি। আমরা আমাদের কাজের জন্য আপনার মতো মেয়েদের খুঁজে বের করি। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আপনার মতো মহিলারা সুযোগ পেলেই তাদের অসাধারণ কর্মদক্ষতা দেখানোর চেষ্টা করে, প্রমাণ করতে চেষ্টা করেন যে তারা তুচ্ছ নয়। ভদ্রলোক গাড়ি করে অরুকে বাসায় পাঠালেন। গাড়িতে উঠবার সময়ও একটা কাণ্ড হলো। তিনি নিজে এসে দরজা খুলে দিলেন। বললেন, আপনার ইচ্ছা করলে আমার সঙ্গে হালুয়াঘাট যেতে পারে। আমি আগামী সপ্তাহে বাই রোডে যাব। তাই বাই রোডে যেতে না চাইলে ট্রেনে করে চলে যাবেন। আপনার থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা করে রাখবার জন্য আমি মেসেজ পাঠিয়ে দিব। অরু বলল, আমি আপনার সঙ্গেই যাব। বলে তার মনে হলো সে অন্যায় কোনো কথা বলেছে। এরকম কথা তার বলা উচিত হয়। বড়লোক কিছু মনে করলেন কিনা কে জানে। কিছু মনে করলে খুব লজ্জার ব্যাপার হবে। অরু ভেবেছিল তার ঢাকার বাইরে চাকরি করতে যাওয়ার খবরে খুব হইচই হবে। দেখা গেল কোনো রকম হইচই হলো না। মিনু বললেন, যা ইচ্ছে কর, আমি কাউকেই কিছুই বলবো না। জালালউদ্দিন বললেন, অধ্যাপনা অতি উত্তম ধর্ম, পৃথিবীর সবচেয়ে বড় দান হচ্ছে বিদ্যাদান। তাছাড়া বেতন ভালো। মনে হচ্ছে খ্রিস্টান করে ফেলবে, ওই দিকে নজর রাখবি। এই বংশের কেউ খ্রিস্টান হয়ে গেলে লজ্জার সীমা থাকবে না। ছোট তিথি আপত্ত করল, নরম গলায় বলল, এদের সম্পর্কে নানা রকম গুজব আছে আপা, মেয়েদের নিয়ে ফস্তি করে। এদের সম্পর্কটা অনেকটা খোলামেলে, ওরা এটাকে বড় কিছু মনে করে না। তুই কি বলছিস আমি যাব না? তা বলছি না। এখানে থেকে বা তুমি কি করবে? শুধু বলছি যে সাবধানে থাকবে। নিতান্ত কাকতালীয় একটা ব্যাপার ঘটল। অরুর হালুয়াঘাট রওনা হবার ঠিক আগের দিন একটা রেজিস্ট্রি চিঠি এসে উপস্থিত। প্রাপক শাহানা বেগম, প্রেরক আব্দুল মতিন। খাম খুলে দেখা গেল বিয়ের নিমন্ত্রণপত্র। ধূপচাচা গ্রামের মৌলানা আবু বকর সাহেবের তৃতীয় কন্যা মোসাম্মদ নুরুল নাহার বেগম লাইলির সহিত কুমিল্লা ১৪ গ্রামের জনাব আব্দুল কুদ্দুস সাহেবের প্রথম পুত্র আব্দুল মতিনের শুভ বিবাহ। বিবাহ অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ওরুকে আহত করবার জন্যই চিঠি পাঠানো। তবে ওরু আহত হলো কিনা বোঝা গেল না। তার চেহারায় মনের অবস্থার কোনো ছাপ পড়ল না। ওরু হালুয়াঘাট পৌঁছে কোনো খবর দিল না। তিথি পরপর 2টি চিঠি লিখল, সে চিঠির জবাব এলো না। 1 মাসের মাথায় টুকু চিন্তিত হয়ে ধানমন্ডির বাসায় খোঁজ নিতে গেল। ডক্টর গোরিং অফিসেই ছিলেন। তিনি সব শুনে চিন্তিত মুখে বললেন, চিঠির জবাব দিচ্ছে না কেন তা তো বুঝতে পারছি না। তার সঙ্গে গত সপ্তাহে দেখা হয়েছে, সে বেশ ভালো আছে এইটুকু বলতে পারে। চিঠি কি হাতে পৌঁছাচ্ছে না? না পৌঁছানোর তো কোনো কারণ নেই। তাছাড়া তোমাদের চিঠি না পেলেও
তো সে তার খোঁজ দেবে, দেবে না? দেওয়ার তো কথা। আমার কি মনে হয় জানো, সে নিজেকে আড়াল করে ফেলতে চেষ্টা করছে, পরিচিত জগৎ থেকে লুকিয়ে পড়তে চাইছে। তোমাদের বাংলাদেশি মেয়েরা সামাজিক অমর্যাদার ব্যাপারে খুবই সেন্সিটিভ। তুমি বরং প্রিপেড টেলিগ্রাম করে দাও, তারপর যদি জবাব না আসে নিজেই চলে যাও। হালুয়াঘাট এমন কোনো দূরের জায়গা নয়। প্রিপেড টেলিগ্রামের জবাব এলো। অরু জানিয়েছে সে ভালো আছে। তার কিছুদিন পর টুকুর কাছে 2 লাইনের চিঠি এলো। টুকু, আমি ভালো আছি, কাজ শুরু করেছি। আমাকে নিয়ে কেউ যেন শুধু শুধু দুশ্চিন্তা না করে। ইতি অরুর আপা। অরু আপা। অরুর সঙ্গে তার পরিবারের এই হচ্ছে শেষ যোগাযোগ। এই পরিবারের সদস্যরা অরুর আর কোনো খোঁজ পায়নি। টুকু এবং গ্রিন বয়েজ ক্লাবের সেক্রেটারি বজলুর রহমান খুঁজে বের করার অনেক চেষ্টা করল, তেমন কিছু জানা গেল না। এনজিও কাজকর্ম গুটিয়ে স্বদেশে চলে গেছে। এখানকার কেউ তেমন কিছু বলতে পারে না। ডক্টর বোরিং একজন বাঙালি মহিলাকে সঙ্গে নিয়ে দেশের বাইরে চলে গেছেন, এতটুকু জানা গেল। তবে সেই একজন অরু কিনা তা নিশ্চিত হয়ে কেউ বলতে পারল না। নিউ ইয়র্ক এনজিওর হেড অফিসের যোগাযোগ করেও কিছু জানা গেল না। হেড অফিস জানালো ডক্টর গোরিং এখন আর তাদের সঙ্গে কর্মরত নয়, কাজেই তারা তার অবস্থান সম্পর্কে কিছু বলতে পারে না। শুধু হিরুর পীর সাহেব হিরুর কান্নাকারিতে গলে গিয়ে জিনের মারফত খবর এনে দিলেন অরু ভালোই আছে, তার একটা কন্যা সন্তান হয়েছে, মাতাও কন্যা সুখে আছে। পীর সাহেবের কোনো কথাই হিরু অবিশ্বাস করে না, এটা করল। ক্ষীণস্বরে বলল, কি বললেন স্যার? কন্যা সন্তান হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে, জিনের মারফত খবর পেয়েছি। জিন কোনো ভুল করেনি তো? মানে মিস্টেক, মানুষ যেমন ভুল করতে পারে জিনও তো করতে পারে। তুমি এখন যাও হিরু, অন্য একটা জিনকে যদি একটু ট্রাই করেন স্যার, মানে আমরা খুব কষ্টে আছি। তুমি বিদায় হও তো। হিরু মুখ কালো করে চলে এলো। এই প্রথম পীরের আস্তানা থেকে সে মনে মনে বলল, শালা হটকাবাজ। তিথি অনেকক্ষণ ধরে রোদে হাঁটছে, হাঁটতে তার ভালোই লাগছে। আকাশ ঘন নীল ঝলমল করছে, রোদে শিশুদের গায়েও। এমন সময় হাঁটতে তার ভালোই লাগার কথা। তিথির কোনো গন্তব্য নেই। এক ফুলওয়ালির কাছে থেকে সে ফুল কিনল। একজন ভদ্রলোক তার কাছে জানতে চাইলেন দিলু রোড কোন দিকে। সে ভদ্রলোককে খুব ভালো করে দিলু রোডে যাবার পথ বলে দিল। ভদ্রলোক কৃতজ্ঞ চোখে চলে যাচ্ছেন। সে হাঁটছে, বড় ভালো লাগছে হাঁটতে। এক একটা দিন এরকম হয়, হাঁটতে ভালো লাগে। বিশেষ করে যখন গন্তব্য বলে কিছু থাকে না, যখন যাবার বিশেষ জায়গা না থাকার মানেই হচ্ছে সব জায়গায় যাওয়া যায়। তিথি বিকেলের দিকে নিতান্ত ক্লান্ত ও বিরক্ত হবার পরেই নাসিমুদ্দিনের কে দেখতে পেলেন। সে অনেকদিন ধরে হাসপাতালে পড়ে আছে, তাকে দেখতে যাওয়া হয় না। বিশেষ কোথাও যেতে তিথির ইচ্ছে করে না। নাসিমুদ্দিন যদি রাস্তায় থাকত বেশ হতো, অনেকবার দেখা হতো। নাসিম ৩২ নম্বর ওয়ার্ডের বারান্দায় পড়ে আছে। তিথিকে দেখে চোখ উজ্জ্বল করে তাকালো। এসো তিথি, এসো। একমাত্র তুমি আসো, আর কেউ আসে না, আমার স্ত্রীও আসে না। আপনি কেমন আছেন? ভালো না, পায়ে কি যেন হয়েছে, কেউ কিছু বলে না। পাটা কি কেটে বাদ দিতে হবে? পাপে ধরেছে বুঝলে তিথি, পাপ। এই জীবনটা মহাপাপ করতে করতেই কাটালাম। খুব ব্যথা হয়? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার ভাইয়ের ব্যবসা নাকি ভালো হচ্ছে? হ্যাঁ। তোমাকে সহ্য করে তো? একবার টাকা পয়সার মুখ দেখলে পুরানো কথা কেউ মনে রাখে না। তোমার ভাই কি তোমাকে হাত খরচ দেয়? দেয়। ভালো, খুব ভালো, শুনে খুব খুশি হলাম। তোমার মুখ এমন শুকনো লাগছে কেন তিথি? কিছু খাবে? একটা কলা খাও, এরা হাসপাতাল থেকে কলা ডিম এসব দেয়, খেতে পারি না, তোর কলাটা খাও। কিছু বিনা বাক্য ব্যয়ে কলা খেল। তার খিদে পেয়েছে। আসলে সারাদিন কোনো খাওয়া হয়নি। তিথি। জি।
তোমার যে একটা বোন কোথায় চলে গিয়েছিল তাকে কি পাওয়া গেছে? জি না। ঢাকা শহর হলো অদ্ভুত শহর। এই শহর হঠাৎ মানুষ গিলে খেয়ে ফেলে, আর কোনো খোঁজ পাওয়া যায় না। আমি উঠছি। না না, বসো, আর একটু বসো। কেউ আসে না, তুমি মাঝে মাঝে আসো, ভালো লাগে। পাপের শাস্তি হচ্ছে মা বাপ করেছিলাম। আপনি কোনো পাপ করেননি। আপনি না থাকলে আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম? আপনার কাছে আমার অনেক ঋণ। এটা ভুল কথা বললে তিথি, খুবই ভুল কথা। আমাদের কারো কাছে কারো কোনো ঋণ নাই। যাই এখন। বসো, আর একটু বসো। তিথি বসে। তার তো যাবারও তেমন জায়গা নেই। বসে থাকতে বা অসুবিধা কি? রাত বাড়ে। ক্যান্সারে আক্রান্ত মানুষটার কাছে তিথি বসে থাকে। একসময় নাসিম বলে, এখন চলে যাও, রাত হচ্ছে। তিথি বলে, আর একটু বসি, কোনো অসুবিধা নেই। জালালউদ্দিনের চোখের অপারেশন হলো প্রাইভেট ক্লিনিকে। হিরো দরাজ গলায় বলল, ফাদার মাদারের জন্য টাকা খরচ করব না তো কোন শালার জন্য করব? টাকা পয়সা হচ্ছে আমার কাছে তেজপাতা। অপারেশনের পর ডাক্তার চোখে হলুদ আলো ফেলে বললেন, কিছু দেখতে পাচ্ছেন? কটা আঙ্গুল বলুন তো। পরিষ্কার বলতে পারছি না, মনে হচ্ছে তিনটে। তার মানে দেখছেন না? কে বলল দেখছি না? পরিষ্কার দেখছি। আপনার আঙ্গুল হচ্ছে দুটা, ঠিক না? ডাক্তারের মুখ বিমর্ষ হয়ে যায়, কিন্তু জালালউদ্দিন বড়ই আনন্দ বোধ করেন। এতগুলি টাকা শুধু তার জন্য খরচ হচ্ছে, এটা কি কম কথা? দরকার হলে আরো খরচ হবে। হিরো তো বলেছে টাকা পয়সা তার কাছে তেজপাতা। এ মনে হচ্ছে তার শ্রেষ্ঠ সন্তান। প্রথমে বুঝতে পারেননি, শুরুতে আসলে কিছুই বোঝা যায় না। মর্নিং শোজ দ্য ডে, কথাটাই ভুল। দেখা যায় সকালে ঝলমলে আলো, দুপুর হলে চারদিক অন্ধকার করে ঝড়। এসব কথা সব বদলে ফেলা দরকার। কোমলমতি শিশুদের ভুল শেখানো হচ্ছে। উচিত না, কাজটা খুবই অনুচিত। ও বাবা হিরো, জি? চোখটা তো মনে হয় সেরেই গেল। ডাক্তারের হাতের আঙ্গুলগুলি পরিষ্কার দেখলাম, গুনতে পারলাম না। দেখা জিনিস আর গোনা জিনিস আরেক জিনিস, ঠিক কিনা বাবা বল? তা তো ঠিকই। এখন চলো বাড়িতে, আরো কয়েকটা দিন থাকি। এদের আদর যত্ন অসাধারণ। একটা নার্স আছে না, রুচিতা, ভাবছি মেয়েটাকে ধর্ম মেয়ে বানিয়ে ফেলবো। অসাধারণ একটা মেয়ে। পয়লা শ্রাবণ হিরো নতুন বাড়িতে উঠল। সে উপলক্ষে কাঙালি ভোজ হলো, মিলাদ হলো। বাড়ি বিশাল কিছু না, তবে ভবিষ্যতে বড় হবে। 3 তলা ফাউন্ডেশন। নতুন বাড়িতে ঢুকে আনন্দে ঘুমাতে পারে না জালালউদ্দিন। ক্ষণ ক্ষণ এনাকে ডাকে, ও বৌমা, বৌমা। এরা হাতে শতক কাজ, তবু সব বিরক্তি মুছছে, পাশে দাঁড়ায়। জালালউদ্দিন ধরা গলায় বললেন, সব তোমার জন্যই হচ্ছে গো মা, তোমার জন্য। তোমার একটা ছবি বড় করে বাঁধিয়ে আমার ঘরে সাজিয়ে রাখতো মা। সাজিয়ে রাখলে কি হবে? আপনি তো আর দেখতে পারবেন না। আমি না পারলাম অন্য কেউ দেখবে। যেই আসবে তাকেই বলবো, এই দেখো গো, সবই আমার বৌমার ভাগ্য হলো। এ হচ্ছে আমার বৌমা। আপনি বড় বেশি কথা বলেন, কথা কম বলবেন। চা খাইতে বললে চাইলে বলেন, চা এনে দিচ্ছি। একটু কফি দাও। কফির কাছে চা দাঁড়াই না গো মা, কফির মজাই অন্য। এরা কফি আনতে যায়, আপন মনে কথা বলে জালালউদ্দিন। নিজের মনে কথা বলতে তার বড় ভালো লাগে। জীবনটা বড়ই অদ্ভুত মনে হয়, বড়ই সুখের বলে মনে হয়। গুনগুন করে আজকাল গানও গায়েন। ওগো দয়াময়, বড় দয়া তোমার মনে। ওগো দয়াময়, সবাই তার স্বরচিত কান। তিনি যে এখন স্বভাব কবি, এ তথ্য আগে জানা ছিল না। হিরোর বেশ কিছু কর্মচারীও এ বাড়িতে থাকে। তাদের সঙ্গেও তার বড় মধুর সম্পর্ক। জীবন কি,
জীবনের অর্থ কি, এসব গুরু কথা তিনি তাদের বলেন, খুব আগ্রহে নিয়েই বলেন। ভাগ্য, সবাই ভাগ্য, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা। আজ যে রাজা, কাল সে পথের ফকির। এর কারণ কি? এর কারণ ভাগ্য। এখন ভাগ্য কি? তিনি সবাইকে ভাগ্য কি তা ব্যাখ্যা করে। সবাই মন দিয়ে শোনে। আশ্চর্যের ব্যাপার, মন দিয়ে শোনে টুকু। টুকু কেন এত আগ্রহ নিয়ে বাবার কথা শুনে তা জালালউদ্দিনও ঠিক বুঝতে পারে না। টুকুর ঘুরে বেড়ানোর স্বভাব আরও বেড়েছে। মাঝে মাঝে মাসের পর মাস তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তারপর হঠাৎ একদিন মুখ ভর্তি দাড়ি-গোঁফ নিয়ে উদয় হয়। হিরো ভীষণ বিরক্ত হয়। আমার আপন ভাই ঘরে, আর আমার কিনা ৩,০০০ টাকা দিয়ে ম্যানেজার রাখতে হয়। আফসোস, বড়ই আফসোস। এখন আমার দরকার নিজের লোক। হিরোর নিজের লোকের অভাবে সত্যি সত্যি অসুবিধা হয়। অনেক টাকার লেনদেন, সব একা সামলাতে হয়। মাথা ঠিক থাকে না। টুকুর লেখালেখির চেষ্টা করে। তার খুব ইচ্ছে করে নিজেদের জীবনের কথাটাই সুন্দর করে লিখতে। দুঃখ, বেদনা ও গ্লানির মহান সঙ্গীতকে স্পর্শ করতে ইচ্ছা করে। পারে না, তবে মনে হয় পারবে। একদিন না একদিন জনম জনমের গল্প বের হয়ে আসবে। হিরো নিজেদের ব্যবহারের জন্য রিকন্ডিশন টয়োটা স্টারলেট একটা কিনেছে। সেই গাড়িতে রোজ জালালউদ্দিন সাহেব খান হাওয়া খান। রোজ খানিকটা ফ্রেশ অক্সিজেন না নিলে তার নাকি ভালো ঘুম হয় না। এই পরিবারের একজন মাত্র মানুষ রাতে এক ফোঁটা ঘুমাতে পারেন না, তিনি মিনুন। চোখ মেলে তিনি সারা রাত তিথির পাশে শুয়ে থাকেন। মাঝে মাঝে একটা হাত রাখেন তিথির গায়ে। তিথি সেই হাত সরিয়ে দিয়ে কঠিন গলায় বলে, গায়ে হাত দিও না তোমা। এত আদর করে গায়ে হাত রাখি, তুই এমন কেন করিস মা? তিথি কঠিন গলায় বলে, কে হাত দিলে মনে হয় পুরুষ মানুষের হাত, কেমন গা ঝিনঝিন করে। মারে, তুই শুধু শুধু আমাকে শাস্তি দিচ্ছিস কেন? আমি তো কাউকে শাস্তি দিচ্ছি না মা। হিরো এত শখ করে গাড়ি কিনেছে, একবার চড়ে দেখবি না? চড়বো, কালই চড়বো। ঘুমাও। মিনু ঘুমাতে চান, ঘুমাতে পারেন না, রাত বাড়ে। এক সন্ধ্যায় মঞ্জুর সাহেব হিরোদের বাড়িতে বেড়াতে আসেন। রমরমা দেখে বিস্মিত ও মুগ্ধ হন। তিনি মেয়ে বিয়ে দিচ্ছেন, সেই বিয়ের দাওয়াত কার্ড নিয়ে এসেছেন। চারদিকের কায়দা কানুন দেখে হকচকিয়ে গেছেন। তিথি বের হয়ে এসে বলল, কেমন আছেন চাচা? তিনি হকচকিয়ে গেলেন। বিড়বিড় করে বললেন, ভালো আছি মা। আমি ভালো আছি। তুমি কেমন আছো মা? তিথি তীক্ষ্ণ গলায় বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন? ওই যে অভাবের সময় টাকার জন্য যেতাম, আপনি এত আদর করতেন, মনে আছে? মঞ্জুর সাহেব কিছু বলেন না, মুখ শক্ত করে বসে থাকেন। মেয়ের বিয়ে দিচ্ছেন বুঝি? হুম। বড় মেয়ে না ছোট মেয়ে? ছোট মেয়ে। যেও কিন্তু। যাব, অবশ্যই যাব। আপনার কাছে থেকে আদর খেয়ে আসব। আপনার আদরের কথা সবসময় আমার মনে হয়। উম, উঠি দিঠি। না না, আপনি কেন উঠবেন? আপনাকে আমি চা বানিয়ে খাওয়াবো। আপনার মনে আছে চাচা, আপনি একদিন হালুয়া বানিয়ে চামচে করে আমাকে খাইয়েছেন? মনে আছে না? মনে নেই? মঞ্জু সাহেব বড়ই অস্বস্তি বোধ করেন। তার অস্বস্তি দেখে গভীর করুণায় তিথির মন হঠাৎ কেমন ভরে যায়। হঠাৎ মনে হয় কি দোষ এই লোকটার, কোনো দোষই তো নেই। ওর চিঠি এসেছে। সে চিঠি লিখেছে নিউ জার্সি থেকে। সে ভালো আছে, সুখে আছে, স্বামীর সঙ্গে আছে। এ হচ্ছে চিঠির বক্তব্য। স্বামীকে, সে কোথায় আছে, এসব কিছুই নেই। বড়ই সংক্ষিপ্ত চিঠি, শুধু চিঠির এক কোনায় লেখা, তিথি, তোকে রোজ স্বপ্নে দেখি। তিথি, তোর কি হয়েছে রে? তিথির কি হয়েছে সে নিজেও জানে না। সে শুধু জানে যে তার হাঁটতে ভালো লাগে। মতিঝিল থেকে টিপু সুলতান রোড, সেখান থেকে গ্যান্ডারিয়া, গ্যান্ডারিয়া থেকে সূত্রাপুর। এত ভালো লাগে এখন হাঁটতে। শুধু মাঝে মাঝে হঠাৎ মেঘে মেঘে আকাশ যখন কালো হয়ে যায়, যখন চক্রাকারে আকাশে সোনালি ডানার চিল উঠতে থাকে, তখন কেন জানি সব ছেড়ে ছুড়ে ঘরে ফিরে যেতে ইচ্ছে করে।
এমন কোনো ঘর যে ঘরে দুবাহু বাড়িয়ে কেউ একজন অপেক্ষা করে আছে, যে ঘরে পা দেওয়া মাত্র বলবে, মেঘলা দিনে কোথায় কোথায় ঘুরছিলে বলো তো, তিথি হাসবে। সে মানুষটা কোমল অথচ রাগী গলায় বলবে, হাসবে না তো, হাসির কোনো ব্যাপার না, দেখো না কেমন ঝড় শুরু হলো, এই দিনে কেউ বাইরে থাকে? তিথি বলবে, হোক ঝড়, এসো না আমরা খানিকক্ষণ ভিজি। তুমি কি পাগল হলে তিথি? হ্যাঁ, পাগল হয়েছি, এসো তো। তিথি সেই মানুষটিকে নিয়ে বৃষ্টিতে ভিজবে। লোকটি যতই রাগ করবে সে ততই মজা পাবে। কিন্তু তিথির জন্য তেমন কেউ অপেক্ষা করে নেই, কোনোদিন করবেও না। তার জন্য অপেক্ষা করবে বিশাল আকাশ, যে আকাশ সবার জন্যই অপেক্ষা করে, আবার কারো জন্যই করে না। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস জনম জনম পর্ব ৯, এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরও উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।